আমরা অনেক শিক্ষার্থীরাই আছি যে কোন কোন অধ্যায় পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। এরকমের কিছু অধ্যায় আজকে তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো, আমরা যদি প্রথম অধ্যায় যাই, অর্থায়ন ও ব্যবসার অর্থায়ন, এইখান থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন আসেই এবং আসবেই, ধরে রাখো। এরপরে দ্বিতীয় অধ্যায়, অর্থায়নের উৎস, এটা থেকে কিন্তু আসে। তাহলে এটা থেকে ধরে নাও একটা থাকবে, তার মানে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে। এরপরে চতুর্থ অধ্যায়, অর্থের সময় মূল্য, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে আসবে আসবে, ইনশাল্লাহ 100% আসবে এবং প্রতি বছর আসে। একটা আসে, আবার দুইটাও আসে। এরপরে যুগীয় অনিশ্চয়তা, দেখো এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই এবং আসবে ইনশাআল্লাহ। এরপরে আছে ষষ্ঠ অধ্যায়, মূলধনী আয় ব্যয় প্রকলন। এই অধ্যায় থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে এবং তোমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এরপরে আসি সপ্তম অধ্যায়, মূলধন ব্যয়। এই মূলধন ব্যয়ের অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রত্যেক বছর একটা একটা করে প্রশ্ন আসে এবং আশা করি আসবে। তাহলে তোমাদের একটা সিক্রেট বিষয় শেয়ার করি, সেটা হলো চতুর্থ অধ্যায় এর অর্থের সময় মূল্য, পঞ্চম অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা, ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রকলন এবং সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। এই চারটা অধ্যায় থেকে তুমি যদি চারটা প্রশ্ন উত্তর দিতে পারো, অর্থাৎ এই চার অধ্যায় কিন্তু অঙ্ক আছে। আর তুমি যদি তোমরা যদি জানো যে তোমরা যদি অঙ্ক করতে পারো আর অঙ্ক যদি সঠিক হয়, তাহলে তুমি টিচাররা মার্ক কাটার কোনো প্রশ্নই আসে না। তার 40 কিন্তু তুমি 40ই পাবা, তোমার রিপ্লাস কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এরপরে আসি যে দশম অধ্যায়, বাণিজ্যিক ব্যাংক। এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে এবং বাণিজ্যিক ব্যাংক অধ্যায় খুবই সহজ, একেবারে সহজ। এরপরে আসি তোমার 13 অধ্যায়, এখানে দেওয়া আছে একাদশ অধ্যায়, কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন আসে এবং আসবেই, ধরে রাখো তোমরা। তাহলে দেখো আমরা টোটাল অধ্যায় পাইলাম 1 2, তারপরে 4 5 6 7। এরপরে আমরা ধরলাম যে দশম অধ্যায় এবং 13 অধ্যায়, টোটাল মোট আমরা এখানে অধ্যায় 8টা সিলেক্ট করে নিলাম। তাহলে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে কটা, 60টা। আমরা কিন্তু 8টা অধ্যায় কিন্তু এখানে, এই 8টা অধ্যায় আমরা যারা এ প্লাস পাওয়ার শিক্ষার্থী আছি তারা কিন্তু সিলেক্ট করব এবং এই 8টা অধ্যায় থেকে প্রশ্ন সমাধান দেব ইনশাআল্লাহ। এখন আমরা অনেক শিক্ষার্থী আছি তাদের প্রিপারেশন ভালো না অতটা, তারা কোন কোন অধ্যায় পড়লে সহজেই পাস করা যায় বা মোটামুটি ভালো একটা রেজাল্ট করা যায়, সেটা হলো তাদের জন্য দেখো সাজেস্ট করব প্রথম অধ্যায়, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস, চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য, সপ্তম অধ্যায় মূলধন ব্যয়, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, 13 অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। তাহলে তাদের কিন্তু অধ্যায় দিলাম 6টা। মোটামুটি যারা ভালো রেজাল্ট করতে চাও বা অর্থাৎ যাদের প্রিপারেশন মোটামুটি আর কি। এই যে প্রথম অধ্যায় আছে এটা অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন সম্পর্কিত তথ্যগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন ব্যবসায় অর্থায়ন হইতে পারে, ব্যক্তিগত অর্থায়ন হইতে পারে, পারিবারিক অর্থায়ন হইতে পারে, আন্তর্জাতিক অর্থায়ন হইতে পারে, সরকারি অর্থায়ন হইতে পারে, এগুলো। আবার মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করে সেটা কিন্তু ব্যবসায় অর্থায়ন। এবার দ্বিতীয় অধ্যায় আছে যে অর্থায়নের উৎস, অর্থাৎ তুমি কোন কোন উৎসের মাধ্যমে এই অর্থায়ন গুলো করতে পারো। হইতে পারে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, লিজিং, ঠিক আছে, এইগুলা বা ঋণ, এগুলোর মাধ্যমে কিন্তু অর্থায়ন করে। এই উৎসগুলো সম্পর্কে তোমার একটু ধারণা নিতে হবে, তাহলে তুমি সহজেই কিন্তু উত্তর দিতে পারবা। যেমন মধ্যমেয়াদী ঋণ কাকে বলে, দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে, স্বল্পমেয়াদী ঋণ কাকে বলে, তারল্য, মুনাফা নীতি ইত্যাদি ইত্যাদি বিষয় বলে তোমরা সহজে কিন্তু এখান থেকে পাস করতে পারো। এবার দেখো আছে যে চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। অবশ্যই ফিনান্সের স্টুডেন্ট আর চতুর্থ অধ্যায়ের অঙ্ক করবে না, এরকমের শিক্ষার্থী পাওয়া খুবই কি বলবো যে রেয়ার। এই অধ্যায় সহজে উত্তর দেওয়ার জন্য তোমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে, তার পাশাপাশি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করে চক্রবৃদ্ধির মাধ্যমে, সেগুলো তোমাদের শিখতে হবে। পঞ্চম অধ্যায়, এটা হলো তোমার ঝুঁকি ও অনিশ্চয়তা। অর্থাৎ আমরা জানি ব্যবসা করলে সেখানে ঝুঁকি থাকে এবং ঝুঁকির সাথে সাথে কিন্তু আমাদের অনিশ্চয়তা কাজ করে। যেখানে যত বেশি তোমার অনিশ্চয়তা সেখানে কিন্তু মুনাফাও বেশি হয়। যাই হোক, তোমাদের কিন্তু এইটা ব্যবসার ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে জানতে হবে এবং কোন ব্যবসায় কতটুকু ঝুঁকি এটা তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এরপর আছে তোমার ষষ্ঠ অধ্যায় মূলধন আয় ব্যয় প্রকলন। এবার আছে মূলধন ব্যয়, সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। তোমরা সবাই বুঝো যে তুমি যখন কোনো উৎস থেকে ঋণ মূলধন নেবা আর ঋণ নেবা, সেখানে তোমার মূলধন ব্যয় কত টাকা হইতে পারে ইত্যাদি বের করতে হবে। এবার দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। দেখো এই অধ্যায় তোমাকে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো একটু জানতে হবে এবং বাণিজ্যিক ব্যাংক হইতে হলে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কি কি তোমার নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় এগুলো পড়তে হবে। তার পাশাপাশি পড়তে হবে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এইসব
কিছু কিছু প্রশ্ন এগুলো তোমাদের পড়তে হবে। এবার আছে দেখো যে কেন্দ্রীয় ব্যাংক 13 অধ্যায়। এই 13 অধ্যায় কিন্তু প্রশ্ন একটা আসেই এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটা প্রত্যেক দেশে কিন্তু এক একটা ব্যাংক থাকে। এই ব্যাংক সম্পর্কে তোমাদের একটু কিছু তথ্য জানতে হবে, যেমন সকল ব্যাংকের জননী বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। এর পাশাপাশি তোমার কেন্দ্রীয় ব্যাংক কি কি কার্যগুলো পরিচালনা করে এগুলো তোমাকে জানতে হবে, তাহলে তুমি এই অধ্যায় থেকে সহজে প্রশ্ন উত্তর দিতে পারবা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমার পরামর্শ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।